আচ্ছা ঠিক আছে, হয়েছে আর কি। ঠিক আছে, ঠিক আছে কি? ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ভালো আছো না? আচ্ছা, ক্লাসটা শুরু করতে একটু দেরি হয়ে গেল। নোবেল করোনা ভাইরাস উপলক্ষে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, সেই কারণে কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং A2I প্রজেক্টের যৌথ প্রযোজনায় তোমাদের অনলাইনে ক্লাস নেওয়ার ব্যবস্থা হচ্ছে। গত রবিবার থেকে ক্লাস শুরু হয়েছে, তারই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের ফিজিক্স 2 ক্লাস নিব। আমি মোহাম্মদ ফরহাদ হোসেন, ইনস্ট্রাক্টর নন টেক, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, ঢাকা। আজকে তোমাদের আমি যে বিষয়ের উপরে ক্লাসটা নিব তা হলো ফিজিক্স 2 প্রথম চ্যাপ্টারের থার্মোমিতি এবং হিট ক্যাপাসিটি এর প্রথম অংশটুকু আমি ক্লাসটা নিব আর কি। তোমরা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে কথাগুলো শোনো, চেষ্টা করি। এই বিষয়ে আমরা কি কি বিষয় শিখব? তা হচ্ছে তাপ ও তাপমাত্রার সংজ্ঞা, তাপ পরিমাপের একক সমূহ, তাপমাত্রা পরিমাপের একক সমূহ, তাপ ও তাপমাত্রার মাঝে পার্থক্য, পানির স্ফুটনাঙ্ক ও গলনাঙ্ক দ্বারা সেলসিয়াস স্কেলের দাগাঙ্কন, তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, পারদ থার্মোমিটারের গঠন এবং দাগাঙ্কন, পারদ থার্মোমিটারের সুবিধা ও অসুবিধা, আর এর সাথে কিছু গাণিতিক সমস্যাগুলো আমরা দেখাবো। তাপ ও তাপমাত্রার সংজ্ঞা। তাপ কাকে বলে? তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জায়গায়, যার উপস্থিতিতে একটা বস্তু উত্তপ্ত হয় এবং অনুপস্থিতিতে ঠান্ডা হয়, তাই হলো তাপ। আবার বলতেছি, তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জায়গায়, যার উপস্থিতিতে একটা বস্তু উত্তপ্ত হয় এবং অনুপস্থিতিতে ঠান্ডা হয়, তাই হলো তাপ। তাপ এক প্রকার শক্তি যার কাজ করার সামর্থ্য আছে এবং সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায় সঞ্চালিত হয়। তাপীয় শক্তির বস্তুর ভর, তাপমাত্রা এবং বস্তুর উপাদানের উপর নির্ভর করে। তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা এক বস্তু থেকে অন্য বস্তুতে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে। দ্যাট মিনস তাপমাত্রা হলো তাপের ফল। দুইটা বস্তুর মধ্যে তাপীয় সংযোগ ঘটলে তাদের মধ্যে তাপের আদান প্রদান হয়। তাপের এই আদান প্রদানই বস্তু দুটির তাপমাত্রার উপর নির্ভর করে, তাপের পরিমাণের উপর নয়। যতক্ষণ আমরা তাপ দেখলাম, তাপ পরিমাপের একক সমূহ আমরা একটু দেখব। তাপ পরিমাপের জন্য আমরা জানি যে পরিমাপের বিভিন্ন রকমের একক রয়েছে, এককের বিভিন্ন রকম পদ্ধতি রয়েছে। আমাদের প্রচলিত 3টা পদ্ধতির একক রয়েছে, একটা সিজিএস, এফপিএস, এমকেএস। এছাড়াও আরো 2 পদ্ধতির একক রয়েছে, একটা হলো এসআই পদ্ধতির একক আর একটা হলো ব্যবহারিক একক। এখন আমরা তাপ পরিমাপের বিভিন্ন এককগুলো আমরা দেখব। সিজিএস পদ্ধতিতে তাপের একক। সিজিএস পদ্ধতিতে তাপের একক হলো ক্যালোরি। 1 ক্যালোরি কাকে বলে? 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে 1 ক্যালোরি বলা হয়ে থাকে। এই এককটা প্রচলিত সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। এরপর এমকেএস পদ্ধতিতে তাপের একক হলো কিলো ক্যালোরি। কাকে বলে? 1 কিলোগ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 কিলো ক্যালোরি বলা হয়। আর ব্রিটিশ তাপীয় একক, 1 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ব্রিটিশ তাপীয় একক বলা হয়ে থাকে। এপিএস পদ্ধতিতে ব্রিটিশ তাপীয় একক হলো বিটিইউ, ব্রিটিশ থার্মাল ইউনিট, এটাকে সংক্ষেপে বিটিইউ বলা হয়ে থাকে। এরপরে থার্ম, এটা এক প্রকারের ব্যবহারিক একক। 10⁵ পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকেই 1 থার্ম বলা হয়ে থাকে। এখন বিটিইউ এবং থার্মোর মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কাকে বলে? সম্পর্কটা হলো 1 বিটিইউ সমান সমান 10⁻⁵ থার্ম বলা হবে। দ্যাট মিনস 10⁵ বিটিইউ সমান সমান 1 থার্ম হবে। এরপরে মিশ্র পদ্ধতির একক আছে। এই পদ্ধতির একক হলো সেন্টিগ্রেড তাপীয় একক। কাকে বলা হয়? এই পদ্ধতিতে একক হলো সেন্টিগ্রেড তাপীয় একক। কাকে বলা হয়? যে 1 পাউন্ড বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকে 1 সেলসিয়াস তাপীয় একক বলা হয়। আর এমকেএস বা আন্তর্জাতিক পদ্ধতিতে তাপের একক হলো জুল। আমরা জানি আন্তর্জাতিক পদ্ধতিতে তাপ, শক্তি, কাজ একই এককে পরিমাপ করা হয় এবং এই একক হলো জুল। 1 কিলোগ্রাম পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটাকেই 1 জুল বলা হয়ে থাকে। 1 ক্যালোরি এবং জুলের মাঝে একটা সম্পর্ক রয়েছে। 1 ক্যালোরি সমান সমান 4.186 জুল, অর্থাৎ 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। তাপ পরিমাপের যেরকম একক রয়েছে, তাপমাত্রা পরিমাপেরও একক রয়েছে। তাপমাত্রা পরিমাপের যে এককগুলো রয়েছে সেই এককগুলো জানার আগে আমাদের কয়েকটা টপিক সম্পর্কে আমাদের জানতে হবে। সেগুলো কি কি? একটা হলো নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং মৌলিক ব্যবধান। নিম্ন স্থিরাঙ্ক কাকে বলে? যে তাপমাত্রায় স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপে বরফ গলে পানিতে পরিণত হয় তাকে নিম্ন স্থিরাঙ্ক বা নিম্ন স্থির বিন্দু, এটাকে আইস পয়েন্ট অথবা বরফ বিন্দু বলা হয়ে থাকে। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক যে তাপমাত্রায়
বিশুদ্ধ পানি জলীয় বাষ্পে পরিণত হবে, সেটাকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা ঊর্ধ্ব স্থির বিন্দু, এটাকে স্টিম বিন্দু বলা হয়ে থাকে। আর মৌলিক ব্যবধান হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্কের মধ্যবর্তী ব্যবধানকে কি বলা হয়? মৌলিক ব্যবধান বলা হয়। এই ব্যবধানকে কতগুলো ভাগে ভাগ করে তাপমাত্রা থার্মোমিটার, দ্যাট মিন্স স্কেল বলা হয়ে থাকে। তাপমাত্রা পরিমাপের যে এককগুলা তাদেরকে তাপমাত্রার স্কেল বলা হয়ে থাকে। তাপমাত্রার বিভিন্ন রকমের স্কেল রয়েছে। মোটামুটি আমাদের প্রচলিত 5 ধরনের স্কেল রয়েছে। সেগুলো কি কি? সেলসিয়াস, ফারেনহাইট, রোমান, কেলভিন এবং র‍্যাঙ্কিন। এই 5 ধরনের স্কেল আমাদের রয়েছে। তোমরা এখানে একটা চার্ট দেওয়া আছে, চার্টটা খেয়াল করলে পরে একটু এই ডেফিনেশন গুলো আমরা সহজেই পেতে পারি। স্কেল সম্পর্কে আমাদের একটা স্পষ্ট ধারণা আসতে পারে। যেমন উপরের দিকে দেওয়া আছে তাপমাত্রা স্কেল, নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক, মৌলিক ব্যবধান এবং তাপমাত্রার পাঠ। আর এই পাশে দেওয়া আছে বাম পাশে সেলসিয়াস, ফারেনহাইট, রোমান, কেলভিন এবং স্কেলের নাম দেওয়া আছে। এখানে খেয়াল করো সেলসিয়াস স্কেলের কথা বিবেচনা যদি আমরা করি, এই যে এখানে নিম্ন স্থিরাঙ্ক 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100, মৌলিক ব্যবধান 100 আর তাপমাত্রার পাঠ হলো 1 ডিগ্রি সেলসিয়াস। আমরা এই সেলসিয়াস স্কেলের ডেফিনেশনটা আমরা এখান থেকে দিতে পারি। সেটা কিভাবে দিতে পারি? যে পানি নিম্ন স্থিরাঙ্ক 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100 এবং মৌলিক ব্যবধান 100 ধরে নিয়ে যে স্কেল প্রবর্তন করা হয়েছে সেই স্কেলটাকে সেলসিয়াস স্কেল বলা হবে। আবার বলতেছি, পানি নিম্ন স্থিরাঙ্ক 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 100, মৌলিক ব্যবধান 100 ধরে নিয়ে যে স্কেল প্রবর্তন করা হয়েছে সেই স্কেলটাকেই সেলসিয়াস স্কেল বলা হবে। একইভাবে ফারেনহাইট স্কেল, পানি নিম্ন স্থিরাঙ্ক 32, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212, মৌলিক ব্যবধান 180 ধরে নিয়ে যে স্কেল প্রবর্তন করা হয়েছে সেই স্কেলটাকে ফারেনহাইট স্কেল বলা হবে। ফারেনহাইট স্কেলের মৌলিক ব্যবধানের 180 ভাগের 1 ভাগকে 1 ডিগ্রি ফারেনহাইট বলা হবে। একইভাবে রোমান স্কেল, পানি নিম্ন স্থিরাঙ্ক 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 80, মৌলিক ব্যবধান 80 ধরে নিয়ে যে স্কেল প্রবর্তন করা হয়েছে সেই স্কেলটাকে রোমান স্কেল বলা হবে। আর কেলভিন স্কেল, পানি নিম্ন স্থিরাঙ্ক 273, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373, মৌলিক ব্যবধান 100 ধরে নিয়ে যে স্কেল প্রবর্তন করা হয়েছে সেই স্কেলটাকে কেলভিন স্কেল বলা হবে। এই কেলভিন স্কেল আর একটা নাম আছে পরম শূন্য তাপমাত্রা স্কেল, অথবা আন্তর্জাতিক পদ্ধতির এই স্কেল বলা হয়ে থাকে এটাকে। কেন পরম শূন্য তাপমাত্রা স্কেল বলা হয়? আমরা জানি পরম শূন্য তাপমাত্রা কাকে বলে। যে তাপমাত্রায় তাত্ত্বিকভাবে গ্যাসের আয়তন শূন্য হয় সেই তাপমাত্রাকেই পরম শূন্য তাপমাত্রা বলা হয়ে থাকে। বিজ্ঞানী চার্লস পরীক্ষা করে দেখছেন যে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোন একটি গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়। এখন -273 এর সাথে 273 যোগ করলে এখানে 0 পাওয়া যাবে। দ্যাট মিন্স কেলভিন স্কেলকে 0 পাওয়া যাবে। কেলভিন স্কেলে কে 0 ধরে নিয়ে 0 কেলভিন স্কেলে 0 আর পরম শূন্য তাপমাত্রা 0 সমান একই। আর এটা ধরে নিয়ে স্কেল প্রবর্তন করা হয়েছে বিধায় এই স্কেলটাকে পরম শূন্য তাপমাত্রা স্কেল বলা হয়। এরপর র‍্যাঙ্কিং স্কেল, পানি নিম্ন স্থিরাঙ্ক 492, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 672, মৌলিক ব্যবধান 180 ধরে নিয়ে যে স্কেল প্রবর্তন করা হয়েছে এই স্কেলটাকে বলা হবে র‍্যাঙ্কিন স্কেল বলা হবে। আর র‍্যাঙ্কিন স্কেলের মৌলিক ব্যবধানের 180 ভাগের 1 ভাগকে 1 ডিগ্রি র‍্যাঙ্কিন বলা হয়ে থাকে। তোমরা একটা জিনিস খেয়াল করো, সেলসিয়াস স্কেল এবং রোমান স্কেল, সেলসিয়াস স্কেল এবং কেলভিন স্কেলের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। এটার মৌলিক ব্যবধান যা আছে এটার মৌলিক ব্যবধানও 100, এটার মৌলিক ব্যবধানও 100। একইভাবে ফারেনহাইট স্কেলের মৌলিক ব্যবধান 180 এবং র‍্যাঙ্কিং স্কেলের মৌলিক ব্যবধানও 180। দুইটার মধ্যে একটা রিলেশন রয়েছে। সেলসিয়াসের সাথে কেলভিনের কি রিলেশন আছে? সেলসিয়াসের সাথে 273 যোগ করলেই কেলভিন পাওয়া যাবে। একইভাবে ফারেনহাইটের সাথে 460 যোগ করলে পরে র‍্যাঙ্কিং পাওয়া যাবে। এই হলো আমাদের তাপমাত্রার বিভিন্ন স্কেল। এখন আমরা খেয়াল করব তাপ ও তাপমাত্রার মাঝে পার্থক্য। তাপ এবং তাপমাত্রার মধ্যে পার্থক্য আমরা খেয়াল করো যে আমরা ডেফিনেশন দিয়েছি আর স্কেলগুলো দেখেছি বা এককগুলো দেখেছি, এখান থেকে কিন্তু তাপমাত্রার পার্থক্যটা আমাদের চলে আসে। তাপমাত্রা ও তাপমাত্রার মধ্যে পার্থক্য, তাপ হলো এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায়। আর তাপমাত্রা বস্তু তাপীয় অবস্থা যা ওই বস্তু থেকে অন্য বস্তুতে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে। আর তাপ এক প্রকার শক্তি, তাপমাত্রা শক্তির প্রকাশ। তাপ হচ্ছে তাপমাত্রার কারণ, তাপমাত্রা হচ্ছে তাপের ফল। পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপ পরিমাপ করা হয় তাকে ক্যালোরিমিতি, আর যে পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে বলা হয় থার্মোমিতি বলা হয়ে থাকে। আর যে যন্ত্রের সাহায্যে তাপ পরিমাপ করা হয় তাকে ক্যালোরিমিটার, আর যে যন্ত্রের সাহায্যে তাপমাত্রা পরিমাপ করা হয় তাকে বলা হয় থার্মোমিটার। তাপ পরিমাপের বিভিন্ন স্কেলগুলো হলো সেলসিয়াস, তাপ পরিমাপের বিভিন্ন এককগুলো হলো ক্যালোরি, কিলোক্যালোরি, জুল ইত্যাদি। আর তাপমাত্রা পরিমাপের যে স্কেলগুলো বা এককগুলো সেটা সেলসিয়াস, ফারেনহাইট, রোমার, কেলভিন এবং র‍্যাঙ্কিন। এই হলো আমাদের তাপমাত্রা ও তাপের মধ্যে পার্থক্য। এখন আমরা যে কাজটা করব, পানির স্ফুটনাঙ্ক ও গলনাঙ্ক দ্বারা কিভাবে সেলসিয়াস স্কেলে আমরা দাগাঙ্কন করতে পারি সেই বিষয়টাগুলো আমরা একটু দেখব। আমরা জানি পদার্থের কিছু ভৌত ধর্ম তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয়। এসব ধর্মের মধ্যে তরল পদার্থের আয়তনের প্রসারণ, বৈদ্যুতিক রোধ,
স্থির আয়তনের গ্যাসের চাপ ইত্যাদি উল্লেখযোগ্য। তাপমাত্রা পরিমাপে এইসব বৌদ্ধ ধর্মকে কাজে লাগিয়ে বিভিন্ন থার্মোমিটার তৈরি করা হয়। সেলসিয়াস স্কেলে থার্মোমিটার গঠনের সময় তরল পদার্থকে, দ্যাট মিনস পারদ এবং অ্যালকোহল, এই পারদ এবং অ্যালকোহল এদেরকে উষ্ণতা ভিত্তিক পদার্থ বলা হয়ে থাকে। এদের ধর্মকে কাজে লাগায় থার্মোমিটার তৈরি করা হয়। এই পদার্থকে দুই মুখ খোলা বন্ধ কৌশিক নলে প্রবেশ করানো হয়। এখন এক প্রান্তে তাপ দিলে তরল স্তম্ভের দৈর্ঘ্য বৃদ্ধি পায়। তাপমাত্রা নির্ণয়ের জন্য স্কেল প্রয়োজন হয়। সেক্ষেত্রে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বরফ গলতে শুরু করে তাকে নিম্ন স্থিরাঙ্ক, আর স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটতে শুরু করে তাকেই স্ফুটনাঙ্ক বা ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলা হয়ে থাকে। এই দুইয়ের মধ্যবর্তী দূরত্বকে কতগুলো সমান ভাগে ভাগ করা হয় এবং একটি বাক্যে 1 ডিগ্রি ধরা হয়ে থাকে। এখন আমরা কিভাবে নিম্ন স্থিরবিন্দু নির্ণয় করব? খেয়াল করো, নিম্ন স্থিরবিন্দু নির্ণয়ের জন্য একটি বড় ফানেলে শুকনো ও বিশুদ্ধ বরফের অনেকগুলো টুকরা নেওয়া হয়। পারদ থার্মোমিটারকে একটি স্ট্যান্ডের সাহায্যে খাড়াভাবে স্থাপন করা হয় যাতে থার্মোমিটারের বাল্বটি বরফের টুকরার মধ্যে ডোবানো থাকে। কিছুক্ষণের মধ্যে দেখা যাবে পারদ ক্রমশ সংকুচিত হয়ে নিচের দিকে নামতে থাকবে। নলের পারদের তাপমাত্রা বরফের তাপমাত্রায় পৌঁছলে পারদের উপরের তল এক স্থানে এসে স্থির হবে। পারদ সৃষ্ট এই স্থানে একটি দাগ কাটা হয়। এটাই হলো পারদ থার্মোমিটারের নিম্ন স্থির বিন্দু। বিভিন্ন স্কেলের ক্ষেত্রে এই নিম্ন স্থিরবিন্দু বিভিন্ন রকম হয়ে থাকে। যেমন সেলসিয়াস এবং রোমারের ক্ষেত্রে 0, ফারেনহাইটের ক্ষেত্রে 32 হয়ে থাকে, আর কেলভিনের ক্ষেত্রে 273 হয়ে থাকে। এরপরে খেয়াল করো, আমরা ঊর্ধ্ব স্থিরবিন্দু নির্ণয় করব। ঊর্ধ্ব স্থিরবিন্দু নির্ণয়ের জন্য পারদ থার্মোমিটার ঊর্ধ্ব স্থিরবিন্দু নির্ণয়ের জন্য একটি হিপসোমিটার নামক যন্ত্র ব্যবহার করে। এই যন্ত্রটাকে হিপসোমিটার যন্ত্র বলা হয়, ব্যবহার করা হয়। এটি একটি দ্বি-দেয়াল বিশিষ্ট তামার পাত্র। হিপসোমিটারের বাইরের দেয়ালে একটি নির্গমন নল থাকে। এর বিপরীত দিকে বাষ্প চাপ নির্ণয়ের জন্য একটি ম্যানোমিটার থাকে। উপরের মুখ ছিপি দিয়ে বন্ধ রাখা হয়। ছিপির মধ্যে ছিদ্র দিয়ে থার্মোমিটারটি প্রবেশ করানো হবে, যার ঊর্ধ্ব স্থিরাঙ্ক আমরা নির্ণয় করব এবং যার নিম্ন স্থিরাঙ্ক আমরা নির্ণয় করে রেখেছি আগেই। হিপসোমিটারের তলার পাত্রে পানি ফোটানো হয়। উৎপন্ন জলীয় বাষ্প থার্মোমিটার বাল্বটিকে উত্তপ্ত করে। এখানে লক্ষ্য রাখতে হবে যে বাল্বটিকে যেন কিছুতেই ফুটন্ত পানিকে স্পর্শ না করে। বাল্বের পারদ প্রসারিত হবে, একটি স্থানে গিয়ে সে স্থির হবে। যেখানে পারদ এসে স্থির হয়ে যায় সেখানে নলের গায়ে পারদের শীর্ষবিন্দুর অবস্থানে দাগ কাটা হয়। এটি হলো পারদের ঊর্ধ্ব স্থিরবিন্দু। এই ঊর্ধ্ব স্থিরবিন্দু নির্ণয়ের জন্য মনোমিটার দুই স্তম্ভের বাহুর উচ্চতা সমান না থাকলে চাপ সংশোধন করতে হবে। এখানে পরীক্ষা করে দেখা গেছে স্বাভাবিক বায়ুমণ্ডলের চাপ ও নলের ভিতরের বাষ্প চাপের ব্যবধানের জন্য চাপের তারতম্য স্ফুটনাঙ্ক পরিবর্তনের সারণী ব্যবহার করা হয়। আর সারণী থেকে দেখা যায় যে প্রতি সেন্টিমিটার পারদ স্তম্ভের তাপের পরিবর্তনের জন্য পানির স্ফুটনাঙ্ক 0.37 ডিগ্রি সেলসিয়াস হারে পরিবর্তিত হয়। এই হলো আমাদের কিভাবে আমরা ঊর্ধ্ব সেলসিয়াস স্কেল দাগ অঙ্কন করবো। এখন আমরা দেখবো যে তাপমাত্রা যে বিভিন্ন স্কেলের মধ্যে কিভাবে আমরা সম্পর্ক নির্ণয় করতে পারি। আমাদের তাপমাত্রা যে 5টা স্কেল রয়েছে, কি কি? সেলসিয়াস, ফারেনহাইট, রোমার, কেলভিন এবং র্যাঙ্কিং। এই স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করার জন্য একটি সাধারণ থার্মোমিটার নেই, বিএমএ। এই থার্মোমিটার আমরা নেই, বিএমএ একটি থার্মোমিটার নেই যার বরফ বিন্দু এবং স্টিম বিন্দু যথাক্রমে এ এবং বি দাগের সাথে মিলে যায়, এ এবং বি দাগের সাথে মিলে যায়। এখানে এই থার্মোমিটারের পাশাপাশি এই 5টা স্কেল স্থাপন করে, সেলসিয়াস, ফারেনহাইট, রোমার, কেলভিন এবং র্যাঙ্কিন। এই 5টা স্কেল পাশাপাশি স্থাপন করি। ধরি কোনো একটি থার্মোমিটার প্রদত্ত থার্মোমিটারের বিএম এর শীর্ষ অবস্থান যখন এম হবে, তখন সেলসিয়াস, ফারেনহাইট, রোমার, কেলভিন র্যাঙ্কিং স্কেলের পাঠ যথাক্রমে সি, এফ, আর, কে এবং আর এন। আমরা আগের দিকে একটু খেয়াল করে দেখি, এখানে এদের পাশাপাশি যে আমরা 5টা সেলসিয়াস, ফারেনহাইট, রোমার, কেলভিন র্যাঙ্কিং স্কেল স্থাপন করেছি, এই স্কেলের আমাদের এম এ থার্মোমিটারের পার্টটা যদি আমাদের এম হয় তাহলে সেলসিয়াসের ক্ষেত্রে সি, ফারেনহাইটের ক্ষেত্রে এফ, রোমারের ক্ষেত্রে আর, কেলভিনের ক্ষেত্রে কে, র্যাঙ্কিনের ক্ষেত্রে আর এন হবে। ঠিক আছে? এখন খেয়াল করো, যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রে যে কোনো স্কেল নেওয়া হোক না কেন, এম এ দূরত্ব এবং বি এ দূরত্ব, এম এ দূরত্ব ও বি এ দূরত্বের অনুপাত সর্বদা একই থাকে। যে কোনো থার্মোমিটারের ক্ষেত্রে আমরা জানি এম এ বাই বি এ ইকুয়াল টু থার্মোমিটার পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক, এর অনুপাত সর্বদা সমান থাকবে। দ্যাট মিনস এখন যদি আমরা সেলসিয়াস স্কেল খেয়াল করি, থার্মোমিটার পার্ট সেলসিয়াসের ক্ষেত্রে সি, নিম্ন স্থিরাঙ্ক হলো 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 100, নিম্ন স্থিরাঙ্ক হলো 0। একইভাবে ফারেনহাইট স্কেল যদি আমরা বিবেচনা করি, থার্মোমিটারের পার্ট এফ, নিম্ন স্থিরাঙ্ক 32, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 212, নিম্ন স্থিরাঙ্ক হলো 32। একইভাবে রোমারের ক্ষেত্রে আর, এখানে 0, 80 আর 0।
কেলভিনের ক্ষেত্রেও একইভাবে আমরা থার্মোমিটার পাঠকে নিম্ন স্থিরাঙ্ক 273, ঊর্ধ্ব স্থিরাঙ্ক 373 আর নিম্ন স্থিরাঙ্ক হলো 273। র্যাঙ্কিন স্কেলের ক্ষেত্রে থার্মোমিটার পাঠ RN, নিম্ন স্থিরাঙ্ক 492, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 672। এই মানগুলো বসানোর পরে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে পরে এখানে পাওয়া যাবে C/100, F-32/180, R/80, K-273/180, 100 আর Rn-492/180 পাওয়া যাবে। এটাকে যদি 20 দ্বারা গুণ করি তাহলে C/5 = F-32/9 = R/4 = K-273/5 = Rn-492/9 পাওয়া যাবে। এটাই হলো আমাদের তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। এখানে 5টা স্কেলের মধ্যে আমরা সম্পর্ক দেখাইছি। এখন যদি আমরা যে কোনো 2টা স্কেলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে বলা হয়, তাহলে যদি সেলসিয়াস এবং ফারেনহাইটের সাথে, তাহলে আমার C/5 = F-32/9 এইটুকু লিখলেই হবে। আবার যদি বলা হয় সেলসিয়াসের সাথে রোমারের সম্পর্ক, তাহলে C/5 = R-4 লিখলেই হবে। এখন যদি বলা হয় সেলসিয়াসের সাথে কেলভিন, তাহলে C/5 = K-273/5 ইত্যাদি। তাহলে এইভাবে যে কোনো 2টার মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করতে পারবো। এখন খেয়াল করো পারদ থার্মোমিটারের গঠন এবং নাগাঙ্কন। কিভাবে আমরা একটা পারদ থার্মোমিটার গঠন করতে পারি। পারদ একটি উজ্জ্বল ও সুপরিবাহী তরল পদার্থ। তাপ প্রয়োগ করলে বা তাপমাত্রা বৃদ্ধি পেলে পারদের আয়তন সুষমভাবে বৃদ্ধি পায়। এই ধর্মকে কাজে লাগিয়েই পারদ থার্মোমিটার তৈরি করা হয়ে থাকে। সূক্ষ্ম সুষম ছিদ্রের একটি কৌশিক নল দিয়ে এই থার্মোমিটার তৈরি করা হয় এরকম। আর কৌশিক নল কাকে বলে আমরা জানি, যে কেশের মতো সরু সূত্রযুক্ত নলটাকে কৌশিক নল বলা হয়। এই কৌশিক নলের এক প্রান্ত আবদ্ধ থাকে, অপর প্রান্তে একটি বাল্ব বি যুক্ত থাকে। এখানে খেয়াল করো, বাল্ব বি যুক্ত থাকে। এই বাল্বের পারদ দ্বারা পূর্ণ ধরা হয়। থার্মোমিটারের বাল্বটি কোনো বস্তুর সংস্পর্শে আসলে বস্তুটির তাপমাত্রা পারদে উত্তপ্ত হয় এবং পারদের আয়তনের পরিবর্তন ঘটে। তখন পারদ শীর্ষ কাঁচ নলের গা বেয়ে উপরে বা নিচে ওঠানামা করে। কাঁচ নলের গায়ে স্থানাঙ্কিত তাপমাত্রা স্কেলে পারদের শীর্ষ ও অবস্থান এবং ওই বস্তুর তাপমাত্রা নির্দেশ করে। কিভাবে আমরা প্রস্তুত করব? প্রস্তুত করার জন্য একটি শুষ্ক ও সুষম ছিদ্র বিশিষ্ট, যার কৌশিক নল বলা হয়ে থাকে, শুকনো কাঁচের নল নেওয়া হয়। নলের এক প্রান্তে একটি বাল্ব বি, অন্য প্রান্তে একটি একমুখ খোলা থাকে। ঠিক আছে? একটি একটি নলটিকে একটি স্ট্যান্ডের সাহায্যে খাড়াভাবে স্থাপন করা হয়। খোলা মুখে একটি ফানেল ঢুকানো হয়ে থাকে। ফানেলে কিছু শুকনো বিশুদ্ধ পারদ ঢালা হয়। পারদ শুকনো নলের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারে না। পর্যায়ক্রমে বাল্বটিকে গরম ও ঠান্ডা করে বাল্বটিকে সম্পূর্ণরূপে পারদ দ্বারা পূর্ণ করা হয়। তাপে বাল্ব ও নলের ভিতরে বায়ু আয়তনে বেড়ে যায় এবং কিছু বায়ু পারদের মধ্যে দিয়ে বুদবুদ আকারে বের হয়ে যায়। তারপর বাল্বটিকে ঠান্ডা করলে বাল্ব ও নলের অবশিষ্ট বায়ুর আয়তন কমে যায়। ফলে বাইরের বায়ুর চাপে কিছু পারদ নলের মধ্যে প্রবেশ করে। এভাবে বাল্ব ও নল থেকে এক সময় পারদে পূর্ণ হয়। এরপর ফানেল সরিয়ে রেখে বাল্বটিকে যথেষ্ট গরম করা হয় যাতে ভিতরের পারদ ফুটতে থাকে এবং বাষ্প নলের ভিতরে বায়ুকে বের করে দেয়। এখন একটি তীব্র ও সরু অগ্নিশিখার সাহায্যে খোলা প্রান্তে একে বন্ধ করে দেওয়া হয়। বাল্ব ঠান্ডা হলে কক্ষ তাপমাত্রায় ফিরে এলে পারদ সম্পূর্ণ বাল্ব ও নলের কিছু অংশ পূর্ণ রাখে। বাকি অংশ বায়ু শূন্য অবস্থা থাকে। এখন দুটি বিশেষ তাপমাত্রার আর অবস্থান লক্ষ্য করে নলটিকে দুটি দাগ কাটা হয়। দুটি তাপমাত্রা দেখবেন ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং নিম্ন স্থিরাঙ্ক। পারদ থার্মোমিটারের জন্য বরফের গলনাঙ্ক দ্বারা নিম্ন স্থিরাঙ্ক, স্ফুটনাঙ্ক দ্বারা নিম্ন স্থিরাঙ্ক বের করা হয়। এই দুই স্থিরাঙ্কের মধ্যবর্তী দূরত্বকে মৌলিক দূরত্ব বলা হয়। মৌলিক দূরত্বটি সমান সংখ্যক অংশে ভাগ করে থার্মোমিটার গঠন করা হয়। এই মৌলিক উপাদানকে যদি আমরা সেলসিয়াস স্কেল গঠন করি তাহলে 100 ভাগে ভাগ করব। আর যদি ফারেনহাইট করি তাহলে 180 ভাগে ভাগ করব এবং রোমার করলে 80 ভাগে ভাগ করব। ইত্যাদি ভাবে ভাগ করে আমাদের পারদ থার্মোমিটার গঠন করা হয়ে থাকে। এখন আমরা খেয়াল করব পারদ থার্মোমিটারের কি সুবিধা। পারদ একটি সুপরিবাহী পদার্থ, ফলে পারদ সহজে তাপ গ্রহণ করে এবং সঞ্চালিত করে দেয়। আর পারদ বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। উজ্জ্বল ও স্বচ্ছ বলে থার্মোমিটার কাঁচের মধ্য দিয়ে সব বাইরে থেকে ওঠানামা সহজে দেখা যায়। পারদ কাঁচের নলের গায়ে লেগে থাকে না, তাই তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে খুব সহজে ওঠানামা বাইরে থেকে লক্ষ্য করা যাবে। আর পারদ তাপ ধারণ করা খুব কম। এই জন্য পারদ থার্মোমিটার দ্বারা বস্তুর যে তাপমাত্রা নির্দেশ করে তা খুব সংকট তাপ শোষণ করে, ফলে বস্তুর তাপমাত্রা উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে না। আর এই পারদ থার্মোমিটারের সাহায্যে 357 ডিগ্রি সেলসিয়াস মাপা যায় সর্বোচ্চ, আর সর্বনিম্ন -39 ডিগ্রি মাপা যায়। পারদ থার্মোমিটারের ব্যবহারের অসুবিধাগুলো কি খেয়াল করো। অসুবিধা হলো মাত্র দুইটা অসুবিধা আছে। এই থার্মোমিটার দিয়ে -39 ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রা পরিমাপ করা যায় না।
আর একইভাবে 357 ডিগ্রি সেলসিয়াসের অধিক তাপমাত্রাও পরিমাপ করা যায় না। এই হলো মডার্ন পারদ থার্মোমিটারের ব্যবহারের সুবিধা এবং অসুবিধা। এখন খেয়াল করো, এতক্ষণ আমরা যা পড়লাম এর মধ্যে থেকে গাণিতিক কিছু সমস্যা আমরা দেখাবো, গাণিতিক উদাহরণ। এখানে পরীক্ষা অনেক সময় আসে, যেমন কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলে একই সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়। এটা করার জন্য যেহেতু আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইটের মধ্যে সম্পর্ক স্থাপন করব, সেই কারণে আমরা জানি C/5 = F - 32/9। এখানে যেহেতু একই তাপমাত্রা প্রকাশ করবে সেলসিয়াস ফারেনহাইট, সেই কারণে ধরে নিয়েছি C = F = X ধরে নিয়েছি। এখানে C এর মানটাকে X ধরেছি, F এর মানটাকে X ধরে এখানে ক্যালকুলেশন করছি। ক্যালকুলেশন করে আড়াআড়ি গুণ করছি। গুণ করলে 9x = 5x - 160। তাহলে 9x - 5x = -160। তাহলে x কত পাওয়া যাবে? 4x পাওয়া যাবে মাইনাস 160। তাহলে x পাওয়া যাবে হলো -40। দ্যাট মিনস এখানে 40 ডিগ্রি সেলসিয়াস -40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সেলসিয়াস এবং ফারেনহাইট উভয় স্কেলে প্রকাশ করা যাবে। একইভাবে যদি আমরা আরেকটা অঙ্ক দেখি, যে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার স্বাভাবিক তাপে গলিত বরফে 1 ডিগ্রি সেলসিয়াস এবং বাষ্পে হলো 98 ডিগ্রি সেলসিয়াস পার দেয়। তাহলে উক্ত থার্মোমিটার পার যদি 40 ডিগ্রি হয়, তাহলে প্রকৃত সেলসিয়াস স্কেলের পারটা কত হবে? আমরা এখানে যে স্কেলগুলা তৈরি করব, সেলসিয়াস স্কেলগুলা বা ফারেনহাইট যে কোনো স্কেলই তৈরি করি না কেন, সেই স্কেলগুলো কোনোটাই ত্রুটিমুক্ত নাও হতে পারে, ত্রুটিযুক্ত হতেও পারে। তাহলে কি আমরা বাদ যাবে? তা বাদ যাবে না। ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি করব? কিভাবে পার্টগুলো আমরা নির্ণয় করতে পারি সেই জিনিসগুলো এখানে এই অঙ্কের মাধ্যমে দেখানো হয়েছে। থার্মোমিটারটা যেই হোক না কেন, সাধারণ থার্মোমিটার ভালোই হোক মন্দই হোক অথবা ত্রুটিপূর্ণই হোক না কেন, যে কোনো থার্মোমিটারের পার্ট মাইনাস নিম্ন স্থিরাঙ্ক বাই ঊর্ধ্ব স্থিরাঙ্ক মাইনাস নিম্ন স্থিরাঙ্ক এর অনুপাত সর্বদা একই থাকবে। আমরা প্রথমত এই পার্টটা নিয়েছি ভালো থার্মোমিটারের ক্ষেত্রে, আর এই পার্টটা নিয়েছি আমরা ত্রুটিপূর্ণ থার্মোমিটারের ক্ষেত্রে। এখানে সির মানটা কত? 40 ডিগ্রি, নিম্ন স্থিরাঙ্ক হলো 1, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হলো 98, আর ভালোর ক্ষেত্রে এটা আমরা এখানে ক্যালকুলেশন করে আমরা পাইছি কি সি ইকুয়াল পাওয়া গেছে 40.2 ডিগ্রি সেলসিয়াস পেয়েছি আমরা। এইভাবে আমরা করতে পারি। এরপরে খেয়াল করো, কিছু বাড়ির কাজ তোমাদের দিয়ে দিই, বাসায় একটু প্র্যাকটিস করবা একই সাথে অঙ্কগুলা। যেমন কোন তাপমাত্রা সেলসিয়াস ও রোমার উভয় স্কেলে একই সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়। তারপরে আরেকটা হলো, একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটার স্বাভাবিক চাপে গলিত বরফে -5 ডিগ্রি এবং বাষ্পে 80 ডিগ্রি সেলসিয়াস পার দেয়। উক্ত থার্মোমিটার 24 ডিগ্রি সেলসিয়াস পার দিলে প্রকৃত সেলসিয়াস স্কেলের পারটা কত হবে? মোটামুটি এই হলো। বাসায় তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করার চেষ্টা করবা। মোটামুটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আগামী আগামী বুধবার, প্রতি বুধবার সকাল 8টায় আমরা তোমরা পরবর্তী এই চ্যাপ্টারের পরবর্তী অংশটুকু আমরা দেখব। এই পরবর্তী অংশ কি আছে? আপেক্ষিক তাপ এবং ক্যালোরিমিটারের মূলনীতি আছে। আর আপনারা যদি এই ভিডিওটি পুনরায় দেখতে চান, তাহলে দক্ষতা বাতায়ন বা www.skill.gov.bd তে ভিজিট করুন। মোটামুটি এ পর্যন্ত আজকের মতো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো এবং এই জিনিসগুলো বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করো। এ পর্যন্তই মোটামুটি। তোমরা সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।